আমি তোর অবস্থা বুঝতে পারছি। আসলে পৃথিবীটা এমনই, আজকাল টাকা ছাড়া মানুষের কোনো দাম নেই। এভাবে বেকার বসে থাকলে চলবে না। আর কতদিন এমন উদ্দেশ্যহীনভাবে জীবন কাটাবো? এবার ভাবছি আমাকে কিছু একটা করে নিজের পায়ে দাঁড়াতে হবে। আমার কাছে একটা ভালো বুদ্ধি আছে, কিন্তু জানি না তুই সেটা কাজে লাগাতে পারবি কিনা। কি বুদ্ধি বল আমাকে। জীবনে সফল হওয়ার জন্য আমার যা করতে হয় আমি সব করতে রাজি আছি। আমার কাছে কিছু টাকা আছে, কিন্তু সেগুলো যথেষ্ট নয়। তুই যদি আর কয়েক লক্ষ টাকা জোগাড় করতে পারিস, তাহলে আমরা কলকাতা গিয়ে একটা খাবারের ব্যবসা শুরু করতে পারি। কয়েক লক্ষ টাকা? কত টাকা? মানে এত টাকা তো আমার কাছে নেই। আমি জানি তোর কাছে টাকা নেই, কিন্তু কলকাতায় ব্যবসা দাঁড় করানো গেলে আমরা খুব শীঘ্রই সফলতার মুখ দেখতাম। এত রাতে তুই আমার ঘরে কি করছিস? তোমার যদি কোনো ব্যস্ততা না থাকে তাহলে আমি তোমার সাথে একটু কথা বলতে চাই। বেশ, বল কি কথা। আমার বন্ধু মানে ভালো কলকাতায় খাবারের ব্যবসা শুরু করতে চায়। আমি চাচ্ছি ভানুর সঙ্গে আমিও ওর ব্যবসায় পুঁজি খাটাবো। আমার কিছু টাকার দরকার। তুই তো কখনো কোনো চাকরি বাকরি করিসনি, হঠাৎ করে আবার মাথায় ভূত চাপলো নাকি? আমার চাকরির প্রতি কখনোই আগ্রহ ছিল না দাদা। আমি সব সময় চাইতাম নিজের একটা ব্যবসা শুরু করতে। আর এখন যখন সুযোগ আমার জন্য অপেক্ষা করছে, আমি সেটা হাতছাড়া করতে চাইছি না। কত টাকা দরকার তোর? আপাতত 1-2 লক্ষ টাকা হলেই হবে। ধীরে ধীরে যখন আমাদের ব্যবসা বড় পরিসর লাভ করবে, তখন আমি তোমার সব টাকা পরিশোধ করে দেব। যে কিনা সারা জীবন ধরে সবার টাকা চুরি করেছে, সে কিনা এখন ব্যবসা করতে চায়? বলি, টাকা কি গাছে ধরে নাকি? হ্যাঁ, 1-2 লক্ষ টাকা চোখে দেখেছে কোনোদিনও? আমি জানি আমি জীবনে অনেক ভুল করেছি, কিন্তু এবার আমি নিজের বদলানোর একটা সুযোগ চাই। এসব কথায় আমাকে একদম ভোলাতে পারবে না তুমি, বুঝলে? হ্যাঁ গো, তোমাকে বলছি, খবরদার যদি তুমি ওকে টাকাটা দিয়েছো তো তাহলে দেখো আমার থেকে খারাপ কেউ হবে না। বৌদি, আমি জানি আমি যা করেছি অনেক খারাপ করেছি, কিন্তু এবার নিজের সব ভুল শুধরে একটা ভালো জীবন গড়ে তুলতে চাই। এতই যদি ইচ্ছে থাকে নিজের জীবন বদলানোর, তবে নিজের টাকা দিয়ে বদলাক না। আমাদের কষ্ট করে উপার্জনের টাকাটা কি দেখে রেখেছে নাকি? হ্যাঁ, যাও যাও, এখান থেকে দূর হও তো, যাও। কালকে রাতে কত বড় ঘটনা ঘটেছে তুমি কিছু জানো? হ্যাঁ গো, আস্তা বৌদির থেকে শুনলাম মুরালি নাকি প্রণব দাদার কাছ থেকে টাকা খুঁজছিল নতুন নতুন ব্যবসা শুরু করার জন্য। বামন হয়ে চাঁদ ধরবার শখ হয়েছে ওর। একটা চোর কিভাবে এত বড় স্বপ্ন দেখতে পারে বলো তো? ওর বন্ধুর সঙ্গে ব্যবসা শুরু করলে তখন আবার দেখবে বন্ধুর সাথেও বিশ্বাসঘাতকতা করবে। তলে তলে যে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে, সে আবার করবে কিনা ব্যবসা। উফ, পারি না বটে। একদম মনের কথা বলেছ গিন্নি। ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে। আর তেমনি একজন চোর যেখানেই যাক সারা জীবন চুরি করেই বেড়ায়। আস্তা বৌদি ওকে অনেক অপমান করেছে। হ্যাঁ, আমি তো খুবই খুশি হয়েছি। ও অপমানেরই যোগ্য। কোনো কাজকর্ম নাই, শুধু বড় বড় স্বপ্ন দেখা হচ্ছে। প্রণব দাদা তো এখনো ধৈর্য ধরে ওকে সাহায্য করছে। যদি আমি প্রণব দাদার জায়গায় হতাম তাহলে ওটাকে এক্ষুনি বাড়ির থেকে বের করে দিতাম। এত বিরক্ত লাগে ওটাকে আমার। ছাড়ো তো, ও যা ইচ্ছে করুক গিয়ে, তাতে আমাদের এত ভেবে লাভ কি? চোর একটা কোথাকারে। এত রাতে আমাকে এখানে ডেকে এনেছিস কেন? সবে একটু খাওয়া দাওয়া করে ঘুম দিয়েছিলাম। আমি বুঝে গেছি আমি যতই অনুরোধ করি কেউ আমাকে ব্যবসার জন্য টাকা দিয়ে সাহায্য করবে না, কারণ আমার বাড়ির লোকের আমার উপরে বিন্দু মাত্র ভরসা নেই। আর তাই এখন আমাকে অন্য পথ অবলম্বন করতে হবে। কি করবি তুই? কি চলছে তোর মাথায়? আস্থা বৌদির কাছে কিছু নগদ টাকা আছে, আর সারদা বৌদির কিছু গহনা তার আলমারিতে পড়ে আছে। আমি সেগুলো চুরি করব। তুই পাগল হয়ে গেছিস মুরালি? ব্যর্থতার কলমের টাকা জোগাড় করবার জন্য নিজের বাড়িতে এত বড় চুরি করবি? আমি জানি ভানু,
কিন্তু এখন আমার কাছে এটা ছাড়া কোনো উপায় নেই। গয়না টাকা চুরি করে আমি এখান থেকে পালিয়ে যাব, আর যখন নিজের পায়ে দাঁড়াতে পারবো ঠিক তখনই দাদাদের সামনে হাজির হব। আমাকে ক্ষমা করে দিস দাদা, আমি কখনোই এমনটা করতে চাইনি, কিন্তু নিজের ভবিষ্যতের জন্য আমি এমনটা করতে বাধ্য হচ্ছি। কিন্তু আমি কথা দিচ্ছি, কোনো একদিন এসব আমি ফিরিয়ে দেব। কতবার বলেছিলাম তোমাকে, কতবার করে বলেছিলাম ওই মুরালিকে বাড়ি থেকে বের করে দাও, আর নয়তো আমরা আমরা কোনো একটা নতুন জায়গা কিনে ঘর বানিয়ে থাকি, আলাদা থাকবো। কিন্তু তুমি আমার কোনো কথা শুনলে না। আজ দেখো কত বড় সর্বনাশ হয়ে গেল। আমার জমানো 50,000 টাকাগুলো আমার শেষ সম্বল ছিল। আমি আমার ভবিষ্যতের জন্য ওই টাকাগুলো জমাচ্ছিলাম। গত 3 বছরের জমানো সব টাকা নিয়েও পালিয়ে গেল। আমার মা তো আমাকে আগে থেকে সতর্ক করেছিল, আমি যে কেন তোমার কথা শুনলাম না মা। আজ আমার সব শেষ হয়ে গেল। আমার বিয়ের গহনাগুলো নিয়ে চলে গেল। ওই হারামজাদাকে নরকে পুড়ে মরতে হবে। তোমরা দয়া করে কান্না করা বন্ধ করো। কান্না করলে কোনো কিছুর সমাধান হবে না। আমি তো এটাই বুঝতে পারছি না, ও পালিয়ে গেল কোথায়, কি পেলো আমাদের এত বড় ক্ষতি করে। এসব কিছু তোর ভুলের কারণে হয়েছে দাদা। আমি আগে থেকেই জানতাম মুরালি একটা স্বার্থপর, শুধুমাত্র নিজের ভালো ছাড়া কারোর ব্যাপারে ভাবে না। কিন্তু তুই ওকে মাথায় তুলে রাখতিস, আজকে দেখ তোর অতিরিক্ত আশকারার পরিণাম কি হলো। ওকে সবকিছু বুঝিয়ে লাভ নেই ঠাকুরপো, ও কোনোদিনও এসব বুঝতে চায়নি। আজ এই ভুলের কারণে আমাদের সহায় সম্বল সব হারিয়ে আমরা সর্বশান্ত হয়ে গেছি গো, সর্বশান্ত হয়ে গেছি। তোমরা সকলে এমনভাবে দোষারোপ করছো যেন সব দোষ আমার একার। আমি জানি মুরালির চুরি করবার স্বভাব ছিল, কিন্তু আমাদের এত বড় সর্বনাশ করবে আমি কখনো ভাবতে পারিনি। যখন থেকে মুরালি চুরি করে বাড়ি ছেড়েছে তখন থেকে আমাদের ভাগ্যের ওপরে যে অলক্ষী বসেছে তা এখনো দূর হয়নি। কখনো ভাবতে পারিনি এমন দিন চলে আসবে, সামান্য একটা রুটি কেনারও পয়সা থাকবে না আমাদের কাছে। হ্যাঁ, মুদির দোকানদার তো বলে দিয়েছে আগামী 7 দিনের মধ্যে যদি টাকা পরিশোধ করতে না পারি তাহলে বাড়ি এসে লোকজন দিয়ে পিটিয়ে টাকা উদ্ধার করবে। এদিকে ফসলের একটু আবাদ হয়নি এবার। প্রতিদিন বাজারে যাই কিন্তু একটা সবজি বিক্রি হয় না, খালি হাতে যাই, খালি হাতে ফিরে আসি। আমার তো এটা ভেবেই ঘুম হয় না, ধারের টাকাগুলো শোধ করব কিভাবে। আর মাত্র 1 সপ্তাহ সময় আছে আমাদের হাতে। এর মধ্যে যদি টাকা জোগাড় করতে না পারি তাহলে লোকের ঝাঁটা পেটা খেয়ে মরতে হবে। সব মিলিয়ে দেখলাম প্রায় 80,000 টাকা দেনা জমেছে। এতগুলো টাকা আমরা জোগাড় করব কিভাবে দাদা? এখন শুধু একটাই উপায় আছে, আমাদের এই ভাঙাচোরা বাড়িটা বিক্রি করে দিতে হবে। কিন্তু দাদা, এই বাড়িটা আমাদের পৈতৃক ভিটে, বাবার মায়ের একমাত্র স্মৃতি। এবারে বেচে দিলে আমাদের তো আর কিছুই থাকবে না। আমাদের এমনিতেও তো কিছু নেই, নিজেদের জীবন বাঁচাতে হলে এটাই একমাত্র পথ। বাড়ি বিক্রি করে দেওয়ার পর আস্থা এবং সারদাকে ওদের বাপের বাড়িতে দিয়ে আসব। এরপর আমাদের কি হয় আমি নিজেও জানি না। ওপরওয়ালা আমাদেরকে কঠিন পরীক্ষার মুখোমুখি দাঁড় করিয়েছে। আমার ভাইদের এত বড় বিপদের সময় আমি যদি ওদের কাছে না যাই তাহলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। এই 4 বছরে তুই যথেষ্ট উন্নতি করেছিস, এত বড় ব্যবসা, গাড়ি বাড়ি, কোটি কোটি টাকা সবকিছুই পেয়েছিস। এখন যদি তুই গিয়ে প্রণব দাদা এবং আনন্দ দাদার সামনে হাজির হোস, আমার মনে হয় না তারা তোর উপর অভিমান করে থাকতে পারবে। ব্যাপারটা অভিমান ভাঙানো নয়, এখন সবচেয়ে জরুরি হলো গ্রামে গিয়ে ওদের দুর্দশা থেকে উদ্ধার করা। যদি ওদের সাহায্য করতে না পারি তাহলে আমাদের সাফল্য কোনো কাজের নয়। মাত্র 4-5 দিনের মধ্যেই তোদের বাড়িটা বিক্রি হয়ে যাবে। আমাদের এর আগে গ্রামে গিয়ে সবকিছু সামলাতে হবে রে। গত 4 বছর ধরে দাদাদের থেকে দূরে আছি,
চুরি করে পালিয়ে এসেছিলাম। জানি না এখন ওদের সামনে গিয়ে কি করে মুখ দেখাবো, কিন্তু ওদের উদ্ধার করবার জন্য আমাকে গ্রামে যেতেই হবে। তুই যদি অনুমতি দিস তাহলে আমি আগামী কালকের মধ্যেই আমাদের গ্রামে যাওয়ার সব বন্দোবস্ত করছি। সেটাই কর, আর যত যা কিছুই হয়ে যাক, বাড়িটা বিক্রি হতে দেওয়া যাবে না। ওই ভাঙা বাড়িটা আমাদের একমাত্র ভিটে। ও বাড়িতে আমাদের কত শখ স্মৃতি জড়িয়ে আছে। যত টাকা দরকার হবে হোক, আমি তার তোয়াক্কা করি না। যদিও এত বছর ধরে তোর প্রতি অনেক অভিমান পোষণ করেছে প্রণব দাদা আর আনন্দ দাদা, কিন্তু আমার মন বলছে তোকে উন্নতির শিখরে পৌঁছাতে দেখে ওরা সব অভিমান ভুলে তোকে কাছে টেনে নেবে রে। যেন এমন কিছুই হয়, দীর্ঘ 4 বছর পর অবশেষে আবার ওদের মুখোমুখি হব আমি। আমাদেরকে তো 1 সপ্তাহে সময় দেওয়া হয়েছিল দাদা, এখনো তো 1 সপ্তাহ পূরণ হয়নি। এরা সবাই এত তাড়াতাড়ি এখানে এসে হাজির হলো কেন? আমিও কিচ্ছু বুঝতে পারছি না রে, আজকে মনে হয় আমাদের রক্ষে নেই। তোমরা অযথা এত ভয় পাচ্ছ। আমরা তোমাদের কাছে টাকা নিতে আসিনি, আমরা শুধু তোমাদের বলতে এসেছি আমাদের কাছে তোমাদের যত টাকা দেনা ছিল সব পরিশোধ হয়ে গেছে, এখন তোমরা ঋণমুক্ত। এই সব টাকা পরিশোধ হয়ে গেছে? কিন্তু এটা কি করে সম্ভব? আমরা তো আপনাদের টাকা দিইনি। সব টাকা আমি পরিশোধ করেছি দাদা। আমি জানি আমাকে এই মুহূর্তে চোখের সামনে দেখে তোমাদের আমার উপর খুব রাগ হচ্ছে, আর রাগ হওয়াটাই স্বাভাবিক। 4 বছর আগে তোমাদের সহায় সম্বল চুরি করে নিয়ে আমি পালিয়ে গেছিলাম, কিন্তু আজকে আমি সব ভুলের প্রায়শ্চিত্ত করে তোমাদের কাছে ক্ষমা চাইতে এসেছি। এত বছর পর হঠাৎ তুই কি করে এলি এখানে? এত বছর কোথায় ছিলিস তুই? আমি কলকাতায় ছিলাম দাদা। আমি জানি সেদিন চুরি করে আমি অনেক বড় অপরাধ করেছি, কিন্তু সেদিন যদি আমি ওই পদক্ষেপ না নিতাম তাহলে আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেই স্থানে কখনোই পৌঁছাতে পারতাম না। তুই আমার সব টাকা শোধ করেছিস, কিন্তু এত টাকা তুই পেলি কি করে? এখন আর আমি আগের মুরালি নেই দাদা। এখন আমার কলকাতায় একটা বড় খাবারের হোটেল আছে, বাড়ি আছে, আমার সব কিছু আছে, কিন্তু তোদেরকে ছাড়া এসবের কোনো মানে নেই। আমি মনে মনে শপথ করেছিলাম যেদিন সফল হতে পারবো সেই দিনই তোদের সামনে এসে দাঁড়াবো। আর আজই সেই সময়। তোরা কি পারবি আমাকে ক্ষমা করে আবার তোদের বুকে টেনে নিতে?